চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH মুখ্য নির্বাচন কমিশনার দেশের গোটা নির্বাচন হোল্ড করার এবং সেই প্রক্রিয়াকে চালানোর মূল দায়িত্ব যার ঘাড়ে, তিনি এবং তার পুরো টিম আজকে প্রেস কনফারেন্স করলেন। সাংবাদিক বৈঠকে একদম পয়েন্ট আউট করে প্রত্যেকটা মিথ্যে অভিযোগের জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্পষ্ট করলেন কিভাবে রাজনীতি করার জন্য মিথ্যেচার করছে কিছু রাজনৈতিক দল। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করলেন এই দেশের নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে একই রকম সাপোর্ট করে, একই রকমভাবে তাদের সঙ্গে ব্যবহার করে এবং একই রকমভাবে তাদের প্রয়োজনে যা প্রয়োজন সেই তথ্য দিয়ে সাহায্য করে। মুখ্য নির্বাচন কমিশনার বললেন এবং সদর্পে বললেন যে মিথ্যেচার এবং মিথ্যে অভিযোগকে ভয় পায় না এদেশের নির্বাচন কমিশন। তিনি বললেন এদেশের ভোটার এবং এদেশের নির্বাচন কমিশন মিথ্যে অভিযোগ মিথ্যেচারকে ভয় পায় না। শুনছেন কি রাহুল গান্ধী, শুনছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কৃতদাস এবং বিভিন্ন অন্যান্য সরকারি এজেন্সিকে এই সমস্ত ভাষায় সম্বোধন করেন, কিংবা যে রাহুল গান্ধী দিস্তে দিস্তে খাতায় মিথ্যে ভরে নিয়ে এসে বলেন যে এই অভিযোগ রয়েছে, তার উত্তর দিলেন তো আজকে নির্বাচন কমিশনার। পয়েন্ট আউট করে উত্তর দিলেন। নির্বাচন কমিশনার বললেন, স্পষ্ট ভাষায় বললেন, রেজাল্টের পর 45 দিন টাইম থাকে ভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করার, তখন কেউ একটা টু শব্দ করতে আসে না। কিন্তু আজকে হঠাৎ করে এত দেরিতে এতদিন পর কিছু লোক মিথ্যেচার করে মিথ্যে অভিযোগ করতে এগিয়ে এসেছে। তার প্রকৃত উদ্দেশ্য কি সেটাও বোঝা যাচ্ছে। প্রথমে শোনাবো রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে কি বলেছিলেন, কি বললেন আজকে আবারও নতুন করে। বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন এবং তার উত্তরে স্পষ্ট ভাষায় কড়া ভাষায় কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার। শুনুন। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। मैं 100% प्रूफ के साथ बोल रहा हूँ। इसके लिए करा रहा है, किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कब इससे कम नहीं। यह एक गंभीर चिंता का विषय है कि राजनीतिक दलों के जिला अध्यक्षों और उनके द्वारा नामित BLAs के ये सत्यापित दस्तावेज, टेस्टिमोनियल्स, उनकी आवाज उनके स्वयं के राज्य स्तर के या राष्ट्रीय स्तर के नेताओं तक या तो पहुंच नहीं पा रही है और या फिर जमीनी सच को नजरअंदाज करते हुए भ्रम फैलाने की कोशिश की जा रही है। कानून के अनुसार अगर समय रहते मतदाता सूचियों में त्रुटियां साझा न की जाएं, मतदाता द्वारा अपना प्रत्याशी चुनने के 45 डेज के भीतर माननीय उच्च न्यायालय में चुनाव याचिका दायर न की जाए और फिर वोट चोरी जैसे गलत शब्दों का इस्तेमाल करके जनता को गुमराह करने का असफल प्रयास किया जाए, तो यह भारत के संविधान का अपमान नहीं तो और क्या है। ভোট চুরির মতো গুরুতর কিন্তু মিথ্যে শব্দ ব্যবহার করে রাজনৈতিক দলগুলো ইন্ডি জোট বিশেষ করে কি করতে চাইছে। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বললেন যে একদম গ্রাউন্ড লেভেলে যে লিস্ট তৈরি হয়, যে খসড়া তৈরি হয় প্রতিটা বুথের প্রতিটা কেন্দ্রের, সেই প্রসেস সেই পদ্ধতিতে প্রত্যেক রাজনৈতিক দলের এজেন্ট থাকেন। তো তারা কি করেন? তাদের রাজ্যের কর্মীরা থাকেন, তাদের রাজ্যের নেতারা থাকেন,
রাজ্য সরকারি কর্মচারী যারা দায়িত্বে রয়েছেন তারা থাকেন, সেই লিস্ট খসড়া হিসেবে প্রকাশিত হয়, তারপর সেখানে আবার নতুন করে ক্লেম জমা পড়ে, সেটা রিভিশন হয়, এটা তো প্রসেস। তারপর ভোট হয়, ভোটের আগে প্রত্যেক প্রার্থীকে লিস্ট দেওয়া হয়, সেই প্রার্থীরা সেই লিস্ট দেখেন, তারপর ভোট হয়, ভোটের সময় বুথে প্রত্যেক প্রার্থীর এজেন্ট বসে থাকেন, তারা দেখেন কিভাবে ভোট হচ্ছে, তারপর ভোট হয়, ভোট রেজাল্ট বেরোনোর সময় প্রত্যেক দলের প্রতিনিধিরা ভিতরে বসে থাকেন, কাউন্টিং দেখেন, তারপরে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও ৪৫ দিন টাইম থাকে সেই রেজাল্টকে চ্যালেঞ্জ করার। তারপরে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে যখন কেউ এইসব কথা বলতে আসে, তাহলে মিথ্যেচার ছাড়া সেটা আর কি? কোনো জবাব আছে কারুর কাছে? আজকে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় জানালেন, বললেন যে সুপ্রিম কোর্টের প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হয়েছে এবং খসড়া যেগুলো প্রকাশ হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, এখন সেটা জনসমক্ষেও প্রকাশ হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা সবচেয়ে বড় খবর হলো, নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ৫৬ ঘন্টার ভেতর সুপ্রিম কোর্টের সম্পূর্ণ নির্দেশ কার্যকর করে একদম ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা লেভেলে वेबसाइट तैरी करे तथ्य तुले देवा हुए छे। देखो, माननीय सुप्रीम कोर्ट के कहने से हम लोगों ने ये मशीन रीडेबल फॉर्मेट क्यों दिया? माननीय सुप्रीम कोर्ट ने ये स्पष्ट कहा है कि हर ज़िले की अलग वेबसाइट बनाई जाए और हर ज़िले की वेबसाइट पर एपिक नंबर से सर्च होने वाली सूची रखी जाए कि 56 घंटों के अंदर चुनाव आयोग ने उसका अनुपालन किया है। हर बूथ पर बूथ लेवल ऑफिसर, बूथ लेवल एजेंट, सरपंच सबने मिलकर ये दस्तखत करके सूची बनाई कि ये लोग मृत पाए गए हैं, उनका एपिक नंबर भी है, उनका नाम भी है, और ये लोग स्थायी रूप से स्थानांतरित पाए गए हैं, उनका नाम भी है, और इन लोगों का इन्यूमरेशन फॉर्म या इन लोगों का नाम एक जगह से ज़्यादा है वो भी है। तो ऐसा नहीं है कि चुनाव आयोग ने ये लिस्टें साझा नहीं की थी। तो चुनाव आयोग का तो नारा है हर पात्र मतदाता को सूची में लाना है और हर अपात्र मतदाता को सूची से हटाना है। किशोर अग्निबाणे आज के प्रथम अग्निबाण जेखान थेके जाबो आजकेर हाई भोल्टेज डिबेटे प्रथम प्रश्न अग्निबाण पाशे नेই जनता ताई कि मिथ्याचार इंडिर भरसा कारण मुख्य निर्वाचन कमिशनार এই শব্দ ব্যবহার করেছেন তিনি বলছেন মিথ্যাচার মিথ্যে অভিযোগ প্রশ্ন থাকছে কেন মিথ্যাচার জনতা পাশে না থাকলে মিথ্যাচার হবে যদি জনতা পাশে থাকে তাহলে তো মিথ্যাচারের প্রয়োজন হবে না এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে আলোচনায় স্টুডিওতে আজকের হাই ভোল্টেজ ডিবেটে প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো আমার সঙ্গে রয়েছেন পঙ্কজ রায় বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী তৃণমূলকে সমর্থন করেন নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী কংগ্রেসকে সমর্থন করেন অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন অধ্যাপক থাকবেন সুকান্ত ঘোষ আমি অরিত্রকে দিয়ে শুরু করব অরিত্র একদম নিউট্রাল পার্সপেক্টিভে আজকে আমি প্রেস কনফারেন্সটা সম্পূর্ণ শুনতে গিয়ে যা বুঝলাম ইলেকশন কমিশনার স্পষ্ট ভাষায় পয়েন্ট আউট করে করে প্রত্যেকটা মিথ্যে অভিযোগের হিন্দিতে যেটাকে বলে ধাজিয়া উড়িয়ে দিলেন তিনি বললেন যখন লিস্ট তৈরি হয় প্রত্যেক দলের এজেন্ট থাকে সেই খসড়া লিস্ট প্রকাশ্যে আনা হয় কোনো সংশোধন হলে তা করা হয় তারপর ফাইনাল লিস্ট প্রকাশ করা হয় তা জনসমক্ষে থাকে ভোটের আগে সেই লিস্ট প্রার্থীদের দেওয়া হয় যখন ভোট চলে বুথের মধ্যে প্রত্যেকটি দলের এজেন্ট বসে থাকে তারপর যখন রেজাল্ট বেরোয় সেই রেজাল্টের সময় ভেতরে এজেন্ট বসে থাকে প্রত্যেক দলের রেজাল্ট বেরোনোর পরেও ৪৫ দিন টাইম থাকে চ্যালেঞ্জ করার এই সমস্ত কিছু কাটিয়ে ৪৫ দিন পার হয়ে যাওয়ার পর ৬ মাস বাদে ১ বছর বাদে কেউ যদি বলে ওই ভোটটা না ভুল ছিল ভোট চুরি হয়েছিল তাহলে তা মিথ্যাচার ছাড়া আর কি অরিত্র দেখুন প্রথমেই দু তিনটে অ্যাঙ্গেল বলি প্রথম কথা রাহুল গান্ধী এই কথা বলছেন এর পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা খুব একটা আলোয় আসছে না ২০২৪ সালের এলাহাবাদ হাইকোর্টের ৮৩১ নম্বর পিআইএল মামলাটা কোর্ট আবার রিওপেন করেছে এই মামলাটার বিষয়বস্তু কি জানা যাচ্ছে যে ভারত সরকার ইউকের গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছিল যে রাহুল গান্ধীর কি সেই দেশে নাগরিকত্ব রয়েছে যদি থাকে তাহলে তার পাসপোর্টের ডিটেল এবং অন্যান্য আইডি ডিটেলগুলো যেন ভারত সরকারকে প্রোভাইড করা হয় এবং ২০২৪ সালে মামলাটা ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বা সোজা ব্যাপার ডিসমিস করে দেওয়া হয়েছিল কারণ সেই সময় তথ্যগুলো আসেনি সম্প্রতি জুলাই মাসে কেসটা রিওপেন করা হয়েছে এই মর্মে যে ইউকে গভর্নমেন্টের কাছ থেকে
এই তথ্য এসে পৌঁছেছে এবং এখন ভেরিফাই করার চেষ্টা চলছে যে রাহুল গান্ধী তিনি উজবেকিস্তান, ভিয়েতনাম সহ বেশ কিছু দেশে ভ্রমণ করেছিলেন, সেখানে তিনি কোন পাসপোর্ট ব্যবহার করেছেন। তার কারণ ভারতবর্ষের সংবিধানে ডুয়াল সিটিজেনশিপের কনসেপ্ট নেই। যদি প্রমাণিত হয় যে রাহুল গান্ধী ইউকের সিটিজেন এবং সেই কথাটা তিনি সাপ্রেস করে ভোটে জিতেছেন এবং মানে কমব্যাট করেছেন, যা মানে যেটা হয়েছে তিনি এলওপি হয়েছেন, তাহলে সেটা সম্পূর্ণভাবে অনৈতিক, বেআইনি এবং তাকে তার পথ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার খুব ইন্টারেস্টিং লাগছিল যে ভোট প্রক্রিয়া জালিয়াতি হয়েছে ইত্যাদি হয়েছে। আমি খুব কমন সেন্সে সাধারণ ভাষায় বোঝার চেষ্টা করছিলাম যে ভোট প্রক্রিয়া জালি হয়েছে। আজকে ইলেকশন কমিশন একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে যে আপনার কাছে যদি তথ্য থাকে আপনি 7 দিনের মধ্যে এফিডেভিট দিয়ে প্রকাশ করুন, আর যদি না থাকে তাহলে উড়ো খবর বলবেন না। উনি তো বিরোধী দলনেতা একটা দেশের, উনি তো ওই সাধারণ ফেসবুক টুইটার ইউজার নন। উনি একটা কথা বলছেন মানে ভারত সরকারকে চ্যালেঞ্জ করছেন, মানে করতেই পারেন, অ্যাবসলিউটলি গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তথ্যসহ বিজ্ঞানসম্মতভাবে চ্যালেঞ্জ না করে শুধুমাত্র বাজার গরম করা কথা, তার থেকে আমরা কামনা করি না। দ্বিতীয় এবং থার্ড পয়েন্টটা হচ্ছে যে এই যে ভোট চুরি হয়েছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে দেখুন 2024-এর আগে মোদী সরকার তারা বলেছিল যে তারা 400 পারের একটা টার্গেট রাখছে। এবার ইলেকশন প্রক্রিয়াটা যদি সম্পূর্ণই জালিয়াতি হয়ে থাকে এবং পুরোই ভুয়ো হয়ে থাকে, তাহলে বিজেপির রেজাল্ট খারাপ হলো কেন? এবং উত্তরপ্রদেশের একাধিক জায়গায় যেটাকে বিজেপির গড় বলে চেনা হয়, সেরকম বহু জায়গাতে, অযোধ্যার মতো জায়গাতেও বিজেপি যথেষ্ট খারাপ ফলাফল করেছে এবং এমনই পর্যায়ে গেছে যে জোট সরকার তৈরি করে ক্যাবিনেট তৈরি করতে হয়েছে। তার মানে বিরাট অঙ্কের যে জনসংখ্যা, তারা যে বিজেপিকে পছন্দ না করে অন্য কাউকে ভোট দিয়েছেন, সেই কারণেই তো বিজেপির সিটটা কমলো। তার মানে মানুষ যারা বিজেপির বিরোধিতা করেছেন, ভোট দিয়েছেন বলেই তার সিটটা কমেছে। তাহলে 2024-এ লোকসভা হয়ে যাওয়ার ক্যাবিনেট ফরমেশন হয়ে গেল, বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী পার্লামেন্টে অ্যাপিয়ার করলেন, অধিবেশন আরম্ভ হয়ে গেল, এখন হঠাৎ করে তিনি এই কথাগুলো এসে যে বলছেন এবং এই যে যাত্রা করছেন, আমি আমার কনক্লুডিং রিমার্কে এটাই মনে করেই দিতে চাইব যে এই কংগ্রেসের হাত ধরেই কিন্তু 329-এর এ নামক একটি আর্টিকেল আমাদের ভারতবর্ষের সংবিধানে ইনসার্ট করেছিলেন ইন্দিরা গান্ধী, যেখানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট প্রাইম মিনিস্টারের কোনো রকম ইলেকশনে ইন্টারভেন করতে পারবে না। যদিও পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাকে স্ট্রাইক ডাউন করেছিল বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের জন্য। তার মানে যে কংগ্রেস একসময় ইমার্জেন্সির মতো ঘটনা ঘটিয়েছিলেন, যে কংগ্রেস একসময় সুপ্রিম কোর্টের ক্ষমতার অপব্যবহার করে, সুপার লেজিসলেটিভ ক্ষমতাকে ব্যবহার করে এই ধরনের আর্টিকেল সংবিধানে ঢুকিয়ে দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের ইলেকশনে ইন্টারভেন করতে পারবে না, আমার খুব খারাপ লাগে, আবার ইন্টারেস্টিংও লাগে যে সেই কংগ্রেসই আজকে ভোট চোর, প্রাইম মিনিস্টার ইত্যাদি বিভিন্ন রকম ক্যাম্পেইন করছে। ফলে আমার কনক্লুডিং রিমার্ক এটাই, রাহুল গান্ধী অ্যাবসলিউটলি যদি মনে করে থাকেন যে ভোট চুরি হয়েছে, তার কাছে তথ্য আছে, আমি আশা করব আগামী 7 দিনের মধ্যে তিনি এফিডেভিটটা দেবেন, আমাদের কাছে স্পষ্ট হবে। তাতে যদি প্রমাণিত হয় নরেন্দ্র মোদী, কেন কেউই তো রুল অফ লয়ের বিয়ন্ড নয়, আজকে যদি প্রমাণিত হয় যে নরেন্দ্র মোদীর ওখানে কোনো রকম ইলেকশন ম্যালপ্র্যাকটিস হয়েছে, সংবিধানে যা লেখা আছে তাকে সরে যেতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র হাওয়ায় উড়ো খবর তিনি যেন না ছড়ান, তিনি যেন এফিডেভিটটা ফাইল করে দেশের নাগরিকদের কাছে তার বক্তব্যটা স্পষ্ট করে। ঠিক, আমি উত্তর নেব। নীলাভ রয়েছেন আমার সঙ্গে, আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। নীলাভ স্পষ্ট ভাষায় ইলেকশন কমিশনার পয়েন্ট করে বললেন, যেটা বলছিলাম যে এই হচ্ছে প্রসেস, এইভাবে প্রত্যেকটি দলের প্রতিনিধি বসে এই খসড়া তৈরি করেন, সাইন করেন, সেই সাইন থাকে, টেস্টিমোনিয়াল থাকে, ভিডিও থাকে যে হ্যাঁ আমরা সাইন করেছি, দেখে নিয়েছি, তারপর সেটা প্রকাশিত হয়। তার পরবর্তীকালেও আপনাদের অনেকগুলো মানে কংগ্রেসের অনেক বিরোধ ছিল, ইন্ডিজোটের অনেক বিরোধ ছিল, সেগুলোও শোনা হয়েছে, লিস্ট প্রকাশ্যে এসেছে, সুপ্রিম কোর্ট বলেছে আধার, সমস্ত কিছু করা হয়েছে। এবার রাহুল গান্ধী আবার আজকে নতুন করে প্রেস কনফারেন্স করে বললেন এই ভুল আছে, এখানে ভোট চুরি হয়েছে, ওখানে ভোট চুরি হয়েছে। আমার কথা হচ্ছে এইভাবে, যেমনটা অরিত্র বলছিলেন, উড়ো খবর কেন? নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা দিন, সেটাই প্রবলেম হলে সুপ্রিম কোর্টে যান। এইভাবে ভুয়ো খবর দিয়ে মানুষকে কেন বিভ্রান্ত করছেন? ইলেকশন কমিশনের এই শব্দ ব্যবহার করছেন, বলুন। দেখুন, প্রথমত উনি যে পদ্ধতির কথা বলেছেন, এই পদ্ধতি আছে ঠিকই, কিন্তু এই পদ্ধতি মেনে কি কাজ করা হয়? কারণ বহু ক্ষেত্রে আমরা দেখি এই যে যাদের বিএলএদের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন বুথে, তাদের সাথে কথা বলে কটা জায়গায় বিএলও কাজ করে আপনি দেখুন তো। এই পশ্চিমবঙ্গেই কাজ করে কি সেটা দেখুন তো, আদতে করে না। বিএলএ রাজনৈতিক দলের, আর বিএলও হচ্ছে সরকার নির্বাচন কমিশনের। সেখানে দাঁড়িয়ে বিএলও কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় বিএলএদের সাথে কথা না বলেই কাজ করেন। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে।
আর এমন বহু জায়গায় আছে যে একজন ভোটার দুটো লোকসভা কেন্দ্র, দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার। ধরুন একজন ভোটার আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি একটা, এটা কোনো ঘটনা নয়, যে বারাসাত লোকসভার ভোটার আবার কোচবিহারের ভোটার। ওটাই তো ঠিক না, আমি সেটাই তো বলছি আপনাকে, সেটা নিয়েই তো বলা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কোচবিহারে ইলেকশন 2 মাস আগে, বারাসাতে ইলেকশন 2 মাস পরে, তাহলে কোচবিহারে গিয়েও তিনি একবার ভোট দিচ্ছেন, আবার একবার বারাসাতেও ভোট দিচ্ছেন। এই একটা জায়গা। আর বহু জায়গায় এরকম দেখা যাচ্ছে একই অ্যাড্রেসে 50 জন 60 জন ভোটারের নাম উঠে গেছে। কারণ এই কাজগুলো কারা করেন? বিএলওরা অনেক সময় করে দেন, এবং বিএলও বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের ঘনিষ্ঠ লোক ছাড়া হয় না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই পশ্চিমবঙ্গে কিছুদিন আগে বিএলওদের নতুন তালিকা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশের পর। কারণ নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে আর বিএলও রাখা যাবে না। পশ্চিমবঙ্গে বেশিরভাগ কন্ট্রাকচুয়াল স্টাফই যেহেতু বিএলও ছিল, সেই তালিকা পরিবর্তন করে নতুন বিএলওর তালিকা হয়েছে। একটু বিএলওর তালিকাটা দেখুন, তাদের বেশিরভাগ তৃণমূলের সক্রিয় কর্মী। সেই বুথে অন্য যোগ্য লোক থাকতে কেন ওই লোকটাকে বিএলও করা হলো? কারণ এই রাজ্যে দাঁড়িয়ে তৃণমূলও ভোট চুরি করছে। মৃত ভোটারদের ভোট দিনের পর দিন না কেটে সেই ভোটগুলোকে তৃণমূল নির্বাচনের দিন দিয়ে যেতে, একই ভোটার 2 জায়গায় গিয়ে ভোট দিচ্ছে। এগুলো একটা প্রসেস। এবং একই অ্যাড্রেসে কি করে 50 জন 60 জন ভোটারের নাম উঠছে? কারণ বিএলওদের হাতে কিন্তু এখানে একটা সীমাহীন ক্ষমতা রয়েছে। এই জায়গাটা আপনারা বোঝার চেষ্টা করুন। নির্বাচন কমিশন তিনি তার কথা, তিনি তার পদ্ধতি নির্বাচন কমিশনার বলেছেন, কিন্তু আদতে আমাদের দেশে বা আমাদের রাজ্যে এটা আজকে মানতে খারাপ লাগলেও এটা প্রত্যেকেই আপনারা স্বীকার করবেন, নিয়ম মেনে কোনো কাজ হয় না। এই নিয়মের মধ্যে ফাঁককে ব্যবহার করা হয়। এবং রাজ্য নির্বাচন কমিশনের কথা এর আগে আমরা দেখেছি, পঞ্চায়েত ভোটে 30 জন মারা যাচ্ছে, উনি প্রেস কনফারেন্স করে বলছে 5 জন মারা গেছে, উনি কিছু জানেনই না। নির্বাচন কমিশনের মানে অ্যাডিশনাল কোশ্চেন, এই দেশে কোনো নিয়ম মেনে কাজ হয় না আপনি বলছেন। কংগ্রেসের এই সুদীর্ঘ সময় যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল সেই সময় নিয়ম মেনে কাজ হতো, এখন হয় না, এটা বলতে চাইছেন? আমি সিস্টেমের কথা বলেছি। দেখুন এখন অনলাইন প্রবলেম ছিল না, এখন অনলাইন সিস্টেমের প্রবলেম সলিউশন হচ্ছে। তাই জন্য 15 করা হচ্ছে না, আজ থেকে 15 বছর আগে নির্বাচন কমিশনের অনলাইন বিপক্ষে রাহুল গান্ধী প্রতিদিন প্রেস কনফারেন্স করে তথ্য তুলে দিস্তা কাগজ দেখিয়ে বলছেন এইভাবে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় এসেছে। আমি পরিষ্কার বলছি, তাহলে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় এলে আপনারা সেই প্রসেস নিয়ে নির্বাচন কমিশনে যান। নির্বাচন কমিশনের কথায় আপনাদের স্বচ্ছতা না থাকলে আপনারা কোর্টে যান। নির্বাচন কমিশনার বলছেন আপনারা প্রসেস ফলো করুন। যদি আপনাদের হাতে প্রমাণ না থাকে, ভুয়ো কথা বলেন, তাহলে দেশের কাছে ক্ষমা চান। আপনাদের কাছে তো কোনো প্রমাণ পাচ্ছে না। যার নাম নিয়ে আসছেন 2 জায়গায়, নির্বাচন কমিশনার বললেন 2 জায়গায় অনেক জায়গায় নাম রয়েছে, এই জন্যই তো আমরা নাম বাদ দিচ্ছি, এই জন্যই তো এসআইআর করছি। এসআইআর করার উদ্দেশ্যটাই তো সেটা। তাহলে এসআইআর এর বিরুদ্ধে দিল্লিতে নেমে এই অসভ্যতামটার কি দরকার ছিল? ব্যারিকেড ভেঙে মহুয়া মৈত্র আমরা দেখলাম তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতে যেতে তিনি কি করছেন, এই সমস্তটা দেখলাম। এই অসভ্যতা আমার দায়িত্ব নেই। রাহুল গান্ধী একই ফ্রেমে রাহুল গান্ধী থাকতেই পারে না, একই ফ্রেমে আসতে সাহায্য করছে। একই ফ্রেমে আমার কথা ছিল, এই অসভ্যতা করার কোনো প্রয়োজন ছিল না। এই প্রয়োজনটা কেন ছিল বলুন? শুনুন আমি পরিষ্কার করে বলছি, দিল্লির ওই অসভ্যতা যারা ভুয়ো ভোটার বা মৃত ভোটার তাদের নাম কাটা গেলে তো কারোর আপত্তি থাকার কথা না, কিন্তু কোনো একজনও বৈধ ভোটারের জন্য নাম কাটা না যায়, এটাও বক্তব্য। আশা করি এবং সেখানে সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট করেছে এবং পরবর্তীকালে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হতে পারে এরকম আমাদের কাছে খবর আছে, যদি হয়, মানে আজকে তো বলেছেন নির্বাচন কমিশনার আমরা ডেট ঘোষণা করব, একদম যেহেতু ঘোষণা উনি করেননি আমি সেই জন্য, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বিরোধটা কিসের করছেন? রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে কি বলছেন? তাহলে বিরোধটা কিসের? উনি প্রেস কনফারেন্স করে দিল্লির রাস্তায় নেমেছিলেন কেন? যে কোথায় একই জায়গায় কি করে 50 জন ভোটারের নাম, সেইটাই তো বাদ দিতে হবে, সেটাই তো বাদ দেওয়া হচ্ছে এসআইআর করে। তা সেটাই তো উনি তুলে ধরুন, নির্বাচন কমিশনের কাছে তথ্য দিন, নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনারকে তথ্য দিন। আপনি বলছেন ভুয়ো ভোটে জিতে বিজেপি ক্ষমতায় এসেছে, কোথায় ভুয়ো ভোটে জিতে কোন বিজেপি ক্ষমতায় এসেছে? আর এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামা কেন? ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছে, এটা আপনার মনে হয় সঠিক ভোট? যদি না হয় যান কোর্টে, নির্বাচন কমিশনের কাছে যান। এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন ঘেরাও করেনগে, এটা প্রসেস। এটা তো আমি রাজুদাকে জিজ্ঞেস করব। আমি একটা কথা দিল্লিতে নেমে আপনারা যে মানে কংগ্রেস ইন্ডিজোট যে অসভ্যতামটা করলো সেটার পিছনে কোনো তার মানে কারণ নেই। আপনি আজকে অগ্নিবাণে বসে এই কথা বলছেন না, আমি একবারই কথা বলছি না, আমাকে বলতে দিন। সেটা হচ্ছে আপনি দেখুন এই ডায়মন্ড হারবার যে মডেলের কথা হচ্ছে, ওই ডায়মন্ড হারবারেই বা বিভিন্ন জায়গায় একজন তৃণমূলের অফিশিয়াল প্রার্থী, তার একজন এজেন্ট, আরো 10 জন নির্দল প্রার্থী হয় তৃণমূলের,
তাদের এজেন্ট বুঝলাম। একটা আমি বুথের অনেক ভিতরে 11 বেশ জন সময় যদি এক দিয়েছি। পার্টির এজেন্ট থাকে, পঙ্কজবাবু, আমার ওদের প্রশ্ন একজন হচ্ছে, কাজ করতে পারে? বেশ, নির্বাচন কমিশনার আজকে পয়েন্ট টু পয়েন্ট এক স্পষ্ট করলেন এবং বললেন যদি প্রমাণ না হয় তাহলে দেশের কাছে ক্ষমা চান, দেশের মানুষকে তো আপনারা গুমরাহ করছেন, শব্দ ব্যবহার করলেন, অর্থাৎ মানুষকে ভুল বুঝে মিথ্যাচার করার কথা বলছেন। নীলাভও বলছিলেন যে ভুয়ো ভোটারের নাম আছে, আরে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্যই তো এসআইআর করা, তাই তো প্রসেস, নাহলে তো হতো না এসআইআর, প্রয়োজনই ছিল না। বলুন স্যার। দেখুন, সংবিধানের 324 ধারা অনুসারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাজ। এবং নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে এর আগে স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে যে তাদের সেপারেট স্ট্রাকচার থাকবে, সেপারেট বাজেট অ্যালোকেশন থাকবে, কোনো রকমভাবে রাজ্য সরকারের উপর নির্ভরশীল থাকবে না, পরিষ্কার। তাহলে তার মানে এতদিন রাজ্য সরকারের উপর নির্ভরশীল ছিল। এটা বিষয়ে যে আমরা ভূত খুঁজতে গিয়ে ভুল খুঁজছি, আসলে ভূত এবং ভুল দুটোই আছে। ভূত আছে অর্থাৎ যেটা মৃত তারা যেমন রয়ে গেছে, যারা আদৌ নাগরিক নয় তারা রয়ে গেছে, তাদের যদি আমরা বাদ দেই, অর্থাৎ দেশের নাগরিকরাই জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এটাই হওয়া উচিত। যে কোনো গণতান্ত্রিক ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই কাম্য, এটাই হওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারছি না এই যে মানে হল্লাবোল করা হলো বা হল্লাবোল করা হচ্ছে, এর কারণ হচ্ছে ভুল ভূত সব একা করে দেওয়া, সমস্ত কিছু গুলিয়ে দেওয়া, যাতে সংশোধনটা ভালোভাবে না হয়। এবং আমরা তো দেখছি যে স্যাম্পল চেকিং হচ্ছে বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন ওয়ার্ডে, সেখানে একটা বিরাট পরিমাণ মৃত মানুষ এখনো পর্যন্ত রয়ে গেছে, পরিবারের লোক বলছে রয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে ডুয়াল নাম, যেটা একেবারে অবৈধ, আমার একটা কেন্দ্র থেকে আমি আরেকটা কেন্দ্রে শিফট করতে পারি, আমার এপিক নাম্বারটা চেঞ্জ করতে পারি, তাহলে আমার আগেরটা কাটতে হবে, এটাই আমারই দায়িত্ব। আমি যখন আবেদনের ভিত্তিতে নাম তুলছি, তাহলে আমার নির্বাচন কমিশনের উচিত আমার নামটাকে অটোমেটিক ডিলিট করা, যার পরিবর্তে দেওয়া, অথবা আমারও জানানো একই সঙ্গে যে আমি ওই এক কেন্দ্রে নাম তুলেছি, আমার আগের কেন্দ্র থেকে নাম সরিয়ে নেওয়া হোক। এই যদি হয় তাহলে এটা মনে রাখতে হবে সাইজ অফ দ্য স্যাম্পলটা কত। পপুলেশনটা হচ্ছে প্রায় 70 কোটি থেকে 80 কোটি মানুষের ভোটার। এই বিরাট সংখ্যকের মধ্যে একটা বা দুটো ভুলকে সামনে রেখে যদি আমরা পুরো সিস্টেমটাকে বরবাদ করার চেষ্টা করি, আমি বলবো সেটাই করার চেষ্টা করা হচ্ছে। যেটা প্রশ্ন যে সংশোধিত যে ভোটার লিস্ট সেটা আসার পরেও সংশোধনের কিন্তু সময় থাকে, তারপরে চূড়ান্ত ভোটার লিস্ট হয়, তারপর নির্বাচন, অনেকগুলো স্টেপ, এবং পোস্ট ফ্যাক্ট অর্থাৎ নির্বাচনের পরে 45 দিনের মধ্যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে কিনা তার সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ যেমন নির্বাচন কমিশনকে করা যায় তেমনি আদালতে করা যায়। একদম আমরা তো জানি যে ডায়মন্ড হারবারে মামলা করা হয়েছে 45 দিনের মধ্যে, 45 দিন পর, 6 মাস পর। কেউ বললো ওই সময় ভুয়ো ভোট হয়েছিল, তাহলে তখন আসোনি কেন তোমরা ভাই? এটা তো আমি বারবার বলছি যে সব বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বচ্ছভাবে নির্বাচন করতে যেটা অবজেক্টিভ, 325-এর যে অবজেক্টিভ ইলেকশন কমিশনের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেটা করতে অসুবিধাটা কোথায়? কেন বাংলাদেশের মানুষ বা অন্য কোনো রাষ্ট্রের মানুষ বা অনুপ্রবেশকারী যারা আমাদের নাগরিক নয় বা বারবার নাগরিক বা বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক, তাদের কি অধিকার আছে আমাদের দেশের নির্বাচনে অংশগ্রহণ করবার? আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যে 1995-এ বলজিৎ রায়, আসামের ফরমার ডিজি, তিনি একটি বই লিখেছিলেন অ্যাভালেসেন্স অফ বাংলাদেশ, এবং তিনি সেই সময় একেবারে মেথডিক্যালি দেখিয়েছেন যে প্রত্যেকটা আসামের লোকসভা এবং বিধানসভায় কত অনুপ্রবেশকারী আছে, কারণ তিনি একটা পদে বসেছিলেন। এবং আমরা দেখলাম তারপরে ধীরে ধীরে সংশোধন হয়েছে। তো সুতরাং নেই এটা কেউ বলতে পারবে না। এবং আমরা তো দেখছি যে পুশব্যাক হচ্ছে, যদি একটা ভুল থাকে সেটা নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু যতগুলো সঠিক লোককে ভূত বা ভুল খুঁজে বের করা হয়েছে
সেটা নিয়ে কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েশনের কথা বলছেন না। ঠিক, আমি এখান থেকেই স্যার এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে আমার কাছে, ব্রেকিং নিউজ নিয়ে তারপর আমি রাজুদার কাছে যাবো এবং সুকান্ত বাবু রয়েছেন আমার সঙ্গে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, ইলেকশন কমিশনার যা বলেছিলেন সেখান থেকেই তার দেওয়া তথ্য থেকে খবর উঠে আসছে, বাংলায় শীঘ্রই লাগু হবে এসআইআর। বাংলায় কবে এসআইআর হবে তার সঠিক সময় জানানো হবে, আলোচনা করে সঠিক সময় জানানো হবে। 3 কমিশনার আলোচনা করে জানাবেন, মন্তব্য করেছেন সিইসি জ্ঞানেশ কুমার। কি বলেছেন তিনি শুনবো। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। राजू बाबूर काছে যাব। राजू बाबू, ममता बंदोपाध्याय এই কাগজ তুলে বললেন ये आइन हम नहीं मानेंगे, हम करने नहीं देंगे, धरना घेराव करेंगे। एसआईआर तो হচ্ছে, নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় জানালেন হবেই হবে, কবে হবে তারিখটা শুধু জানার বিষয়। নির্বাচন কমিশনার সমস্ত মিথ্যাচারের উত্তর দিলেন, স্পষ্ট করলেন দেশের মানুষের পাশে পাহাড়ের মতো তারা দাঁড়িয়ে রয়েছেন, এই ভোটে সমস্যা ক্রিয়েট করতে তারা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন বলুন। সবাই যখন বলেছে আমি চুপ করে বসেছিলাম, আপনিও চুপ করেছিলেন, কাউকে ডিস্টার্ব করেননি, তো আমি যখন বলবো কেউ আশা করি ডিস্টার্ব করবে না। ভুল তথ্য না দিলে কেউ কিছু বলবে না। প্রথম কথা হচ্ছে যে শুধু রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোট বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না যে তারা অবৈধভাবে ভোট নিচ্ছে বা বিভিন্নভাবে তারা ঘোটালা করছে ভোটের ওপরে। আজকে মানে আমরা দেখছি যে নির্মলা সীতারামন, যিনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের ফিনান্স মিনিস্টার, তার স্বামী, তিনি বলছেন যে যদি 2024-এ 79টা আসনে ঘোটালা না হতো, কে বলছেন? নির্মলা সীতারামনের স্বামী বলছেন 79টা আসনে যদি বিজেপি ঘোটালা না করতো তাহলে ইন্ডিয়া জোট, তাহলে সেখানে 317টার বেশি আসন তারা পেত। কে বলছে? আবার বলছি, নির্মলা সীতারামন বিজেপির কেন্দ্র সরকারের যিনি মন্ত্রী, তার স্বামী বলছেন। দ্বিতীয় পয়েন্ট, যদি এত এসআইআরে এত ভুয়ো এবং ভূত যদি সত্যি সত্যি বেরোয়, 65 লক্ষ যদি সত্যি বিহারে বেরোয়, এবং শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনছি বাংলাতে প্রায় নাকি 1,25,00,000 বেরোবে, তাহলে এই ভুয়ো সংখ্যাটা নিশ্চয়ই 2024-এ ছিল। তাহলে এত ভুয়ো এবং ভূত এই যারা ভোট দিয়েছে 2024-এ, তাহলে তো স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও ভুয়ো প্রধানমন্ত্রী। সবার আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করে এসআইআর-কে লাগু করে, বুঝলাম, যদি এই প্রসেস তাই হওয়া উচিত হয়, এক সেকেন্ড রাজুদা, যদি এই প্রসেস তাই হওয়া উচিত হয় যে এসআইআর করে পাওয়া গেছে ভুয়ো ভোটার আছে, তার মানে তার আগের সরকারটা ভুয়ো, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভুয়ো এই রাজ্যে। অন্যান্য রাজ্যে যেখানে যেখানে এসআইআর হয়েছে তার আগের সরকারগুলো ভুয়ো। পিছিয়ে যাই আরো, 2003-এ এসআইআর হয়েছিল, 2002-এর সরকার ভুয়ো ছিল। আরো পিছিয়ে যাই, এক সেকেন্ড, আরো পিছিয়ে যাই, 1963 থেকে শুরু হয়েছে। 1963-এ নেহরু সরকার ছিলেন সম্ভবত, তারপর নরসিংহ রাও, মমতা বন্দ্যোপাধ্যায় স্পোর্টস মিনিস্টার ছিলেন। এক সেকেন্ড, কেন পুরনো যাব না? অবশ্যই পুরনো যাব। আপনার লজিক অনুযায়ী যদি 2025-এর এসআইআর-এ ভুয়ো, এক সেকেন্ড, যদি বুঝুন ব্যাপারটা বুঝুন স্যার, আপনি 2025-এ যে নিয়মটা লাগু করছেন সেই নিয়মটা এসআইআর তো 16 বার হয়েছে, তাহলে তো 16 বার সরকারের পড়ে যাওয়ার কথা ছিল। আরে লজিকটা বুঝুন স্যার, আরে এটা কি করে লজিক হয়? তাহলে তো 16 বার সরকার ভেঙে দেওয়ার কথা ছিল। এসআইআর হলেই তাহলে সরকার ভেঙে দিতে হবে। আমি বলছি তাহলে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে 2024-এ যে ভোট হয়েছে সেখানে ইলেকশন কমিশন কোথায় অ্যাকসেপ্ট করেনি যে ভোটার তালিকার সমস্যা নেই, তাহলে এসআইআরটা হচ্ছে কেন? এত বাংলা চিন্তা, বাংলা ভাষায় কথা বললে এত আপনাদের চিন্তা। রাজুদা, আমার কথা, আমার প্রশ্নের উত্তর দিন। যদি 2025-এর এসআইআর এর ফলে 2024 বা 2021-এর যারা ভোট পেয়েছেন, এ রাজ্যে যারা ভোট দেন তারাও তো কেন্দ্রে ভোট দেন, ভোট তো দুটো আলাদা হয় না, ভোটার লিস্টটা তো একই থাকে, কেন্দ্র হোক, রাজ্য হোক, পঞ্চায়েত হোক। তাহলে পঞ্চায়েতগুলোও সব ডিসলভ করে দেওয়া উচিত, রাজ্য সরকার ডিসলভ করে দেওয়া উচিত, কেন্দ্র সরকার ডিসলভ করে দেওয়া উচিত, কর্পোরেশন ডিসলভ করে দেওয়া উচিত। শুধু তাই নয়, এর আগে সমস্ত সরকারগুলো সেগুলো ডিসলভ করে দেওয়া উচিত। হ্যাঁ কিনা? আগে বলুন, লজিক হ্যাঁ কিনা? আরে লজিক হ্যাঁ কিনা? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন, তাহলে
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন তো, রিজাইন করে মমতা বন্দ্যোপাধ্যায় পদটা দেখাবেন তো, তাহলে গোটা দেশে চালু করা যায়, তাই না? কিশোরদা আপনি দেখুন, আপনি এত করছেন, এ তো বিজেপি মুখপাত্র না না না, আমি আপনাকে লজিক দিচ্ছি স্যার, বিজেপি মুখপাত্র বিজেপি আমি তার কাছে যাব, তিনি তার কথা বলেন, আমার কথার উত্তর দিন। আমি বলছি যে তাহলে যদি বেশি হয় আমি বলছি এমপিরা তারা কি সঠিক? আমার কাছে আপনার তিনটে নাম বলবো, তিনটে নাম বলছি। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করুক এই পদ্ধতিটা, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করুক। স্বপন মজুমদার এমএলএ, যিনি মন্ডলপাড়ার হাই স্কুলের সার্টিফিকেট দিয়ে বলছে আমি ওই স্কুলে পড়েছি, আরটিআই দেখা গেছে সার্টিফিকেটটা ফেক, সেখানে কোনো বুঝলাম, আমি আপনার লজিকের কথা বলছি। ভুয়ো এমএলএ বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় দম আছে, রিজাইন করার দম আছে? আমি প্রশ্ন করি, আপনি আমার উত্তর দিয়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দম আছে রিজাইন করার? অভিষেক বন্দ্যোপাধ্যায় দম আছে রিজাইন করার? অভিষেক বন্দ্যোপাধ্যায় দম আছে? আমি কিশোরের অগ্নিবাণে আজকে প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমরা রিজাইন করে দেবো, করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজাইন। আমি চ্যালেঞ্জ করছি কিশোরের অগ্নিবাণে, আমি চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় করে পদ দেখা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দম আছে রিজাইন করার, যদি ওনার মনে হয় যে রিজাইন করে পদ দেখাতে হবে। আমি একটা নাম বলছি, আমি বলছি স্বপন মজুমদার, নিশীথ পরামানিক, আমি বলছি অভিষেক সরকার, তারা অভিষেক ব্যানার্জি কত লক্ষ ভোটে জয় হয়েছিল? নাম কাটা যাবে কিনা আপনি ভোটের অ্যামাউন্টটা শুনতে পাচ্ছেন স্যার? থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজাইন করবেন? এমএলএ তারা বলে রিজাইন করবেন কি? আপনি আমায় একটু বলে দিন। সবার আগে যারা অসিত, বেশ, সুকান্ত বাবুর কাছে যাব। হ্যাঁ, আমি প্রশ্ন করলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজাইন করবেন, তিনি সলিউশন দিয়েছেন, সব ডিসলভ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন? এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আইডিয়া স্যার, নিজে আগে করে দেখান, প্র্যাকটিস বিফোর ইউ প্রিচ। আমি সুকান্ত বাবুর কাছে যাব। ভোট চুরি করে না না, এটা বলা যাবে না স্যার, আপনার কাছে কোনো প্রমাণ নেই, নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে কোনো প্রমাণ নেই আপনার কাছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে রিজাইন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় আগে রিজাইন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করবেন, ক্ষমতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটে জয়ী হচ্ছেন, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটে জয়ী হচ্ছেন, তো ক্ষমতা আছে রিজাইন করার, করে দেখান। চ্যালেঞ্জ, কিশোরের অগ্নিবাণের চ্যালেঞ্জ। আমি সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু, এই লজিকটা, এই ভুয়ো, এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন গোটাটা ডিসলভ করে দেওয়া হোক, ইলেকশন কমিশন আজকে বললেন যে এই কথা, হ্যাঁ সেটাই তো, দম আছে অভিষেক ব্যানার্জি, দম আছে। প্রশ্ন রাখো, ব্যাস রাজুদা, হয়েছে, সময় দিয়েছি, হয়েছে, সময় দিয়েছি। প্র্যাকটিস বিফোর ইউ প্রিচ, রিজাইন করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি কিশোরের অগ্নিবাণে, দেখি কত দাম আছে, বাংলার মুখ্যমন্ত্রীর কত দাম আছে, দেখি আমি কিশোরের অগ্নিবাণে। সুকান্ত বাবু, এটা কেমন সলিউশন? এসআইআর হলে সবাইকে ডিসলভ করে দিতে হবে, তাহলে তো যতবার এসআইআর হচ্ছে 16 বার সরকার পড়ে যাওয়ার কথা, এটা তো কোনো লজিক হতে পারে না। আজকে ইলেকশন কমিশনার স্পষ্ট ভাষায় একদম তথ্য দিয়ে জানালেন যে এইটা হচ্ছে প্রসেস, কারুর সমস্যা হলে এই প্রসেস ফলো করুন, নাহলে ভুয়ো কথা বলবেন না, নাহলে দেশের কাছে ক্ষমা চান। সুকান্ত বাবু। না, একদমই, দেখো, চিফ ইলেকশন কমিশনার বলে দিয়েছে যে 1 কোটি অফিসিয়ালস এবং 10 লাখ যারা পোলিং বুথের এজেন্ট রয়েছে এবং 20 লাখ রয়েছে যারা পোলিং এজেন্ট, এরা এই কাজটা করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিশোরয়, এই যে এসআইআর স্পেশাল, বাবু আপনার কাছে আসছি, এক সেকেন্ড, আমি একটা ছবি দেখাবো শুধু। শুভেন্দু অধিকারী তারাতলায় পৌঁছেছেন, সেখানে জনগর্জন সভা হচ্ছে। কদিন আগে তৃণমূলের এক নেতা বলেছিলেন যে বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না, বিভিন্ন কটু কথা বলেছিলেন, সেখানে চলছে সভা, একটু পরে বক্তব্য রাখবেন, সেই ছবি একদিকে রাখছি এবং শুভেন্দু অধিকারী সেই ছবি রেখে ফেরত আসছি আলোচনায়। সুকান্ত বাবু, কন্টিনিউ করুন। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেখানে কিন্তু কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসের 1000-এর বেশি কর্মীরা কাজ করেছে, বিভিন্ন ভাবে আপের লোকেরা রয়েছে। পুরো প্রসেসটা কিন্তু বিভিন্ন নির্বাচনের সঙ্গে যুক্ত যারা থাকে, বিভিন্ন দলের থাকে। সুতরাং নির্বাচন কমিশনের প্রশ্ন হচ্ছে, এতজন অফিসিয়াল, এতজন পোলিং এজেন্টের মধ্যে থেকে যদি ভুল হয়, তাহলে সেটা তো বলতে হয় যে পুরো ইলেকশন যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাটাকে উপর কোনোভাবে ভরসা না রাখা। এবার রাহুল গান্ধী যদি অভিযোগ করেন, রাহুল গান্ধীর কি ভোটার অধিকার যাত্রা, এই ভোটার অধিকার যাত্রা না করে
তার যেগুলো বলেছেন তথ্যগুলো সেগুলো দিন উনি, কিন্তু কোন রাজনৈতিক দল থেকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সেরকম অভিযোগ আসেনি। ব্যক্তিগত স্তরে অভিযোগ গিয়েছে। তার অর্থ কি? মানে মহুয়া মৈত্র থেকে শুরু করে কয়েকজন অভিযোগ করলেই যেটা নির্বাচন কমিশন একটা সংবিধান স্বীকৃত সংস্থাকে আমরা কোনোভাবে নাকচ করে দিতে পারি? তাহলে তো বলতে হয় যে কংগ্রেস এতদিন ছিল, কিন্তু নির্বাচনী সংস্কার কতবার হয়েছে এই প্রশ্নের উত্তরও দিতে হবে। এবং এই স্পেশাল যেটা হচ্ছে এই যে এসআইআর, এটা নতুন নয় কিন্তু কিশোর, তুমি যেটা বলছো। এবং আরেকটি হয়, বিভিন্ন সময় কিন্তু স্পেশাল সামারি ডিভিশন বিভিন্ন রাজ্যে হয়, নতুন কিছু নয়। কিন্তু যদি তার কাছে তথ্য প্রমাণ থাকে রাহুল গান্ধীর কাছে, তাহলে তিনি কিন্তু হলফনামাও তাকে দিতে হবে, সেটাও তিনি দেননি। কারণ নির্বাচনী ব্যবস্থায় এসআইআর একটা বিধিবদ্ধ পদ্ধতি, যার মাধ্যমে ভুতুরে ভোটার সহ যাদেরকে এই যে বাংলাদেশি হতে পারে, রোহিঙ্গা হতে পারে, তারা এসে আমাদের ভারতীয় নাগরিক হিসেবে কিশলয় ভোট দিচ্ছে। এটা ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা, এবং এই লজ্জা যদি নিতে হয় তাহলে নির্বাচন কমিশনকে না মানলেও চলে। আর এটা তো ঘটনা যে কাকে রেজিগনেশন দিতে হবে সেটা তো পরের কথা। রাজুদার কাছে তথ্য আছে, রাজু বাবুর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2005-এ 1 কোটির বেশি আছে বাংলায় অনুপ্রবেশকারী। বেশ, আসি মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গার সংখ্যা মাত্র 22,500 জন 2024 সাল পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি আসি রাজুদা, আপনাকে আবার বলতে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়ে তারপর নির্বাচন কমিশনারের বক্তব্য শোনাবো, পাল্টা শোনাবো। কেন শোনাবো শুনুন আগে, তারপর বলছি। তারপরেই আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় অংশ শুনুন। পুলিশকে ভয় দেখাচ্ছ, 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন হরিদাস সব, কিচনার সব, বিজেপির বন্ডেড নেবারে না, বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না। তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है, जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा और सभी धर्मों के मतदाताओं के साथ चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। একদম স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বললেন সেগুলোর কাউন্টার, কিংবা এই বিরোধীদের এই নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন, ওই নির্বাচন কমিশনার জানালেন এই কথাগুলো না নির্বাচন কমিশন ভয় পায়, না দেশের ভোটাররা ভয় পায়। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, রাজনৈতিকভাবে তৃণমূল সহ ইন্ডি জোটের কি এই মুহূর্তে সংকট? কারণ মিথ্যাচারের পর্দাফাশ 26-এ তৃণমূলের রাজনৈতিকভাবে কি সর্বনাশ হবে, অর্থাৎ তারা ক্ষমতা হারাবে? প্রশ্ন থাকছে। ফিরছি আলোচনায়। আমি অরিত্রকে দিয়ে শুরু করব, 30 সেকেন্ড দিচ্ছি। অরিত্র, নির্বাচন কমিশনারের স্পষ্ট শব্দ, একদম চাঁচা ছোলা ভাষা, এইভাবে ভয় দেখানো যাবে না। অরিত্র, 30 সেকেন্ডস। দেখুন, প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন যদি ভুয়ো হয় তাহলে যারা বিরোধী এমপি রয়েছেন, আমি ধরে নিলাম বিজেপি সব ভোট চুরি করে জিতেছে, তারা একেবারে চোর, আমি সেই আলোচনায় আসছি না। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে বিরোধী এমপিরাও তো লোকসভায় মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিয়েছেন, তাহলে তারা শপথটা নিলেন কেন? তারা শপথ নিচ্ছেন মানে তারা নিজের রেজাল্ট সম্পর্কে কনফিডেন্ট এবং জেনে এসেছেন যে এই ভোট প্রক্রিয়াকে তারা স্বীকার করেন, তারা নিজের এলাকাকে রিপ্রেজেন্ট করছেন লোকসভায় বলেই তো শপথ নিয়েছেন। তাহলে আপনি শপথ নিচ্ছেন মানে তো আপনি দেশের মানুষের সাথে মিথ্যাচার করছেন। তাহলে বিজেপি যে দোষে দোষী, আপনি আরও বড় দোষে দোষী, কারণ আপনি শপথ নিয়েছেন, নিয়ে এখন বলছেন ওই ভোটটাকে মানি না। তাহলে আপনার উচিত ছিল, যখন পার্লামেন্ট তৈরি হচ্ছে, এখন অধিবেশনে বিরোধী এমপিরা যাচ্ছেন কেন? এই যে বিলগুলো পাস হচ্ছে, তাহলে কি এই বিলগুলো কনভার্ট হয়ে যখন আইন হবে, নাগরিকরা আইনটা মানবেন কেন? তাহলে যখন লোকসভা তৈরি হচ্ছিল 2024 ইলেকশনের পর, আপনারা যখন শপথ নিয়েছেন, আপনাদের বলতে হয়েছে যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের কাছে শপথ নিচ্ছেন। শপথ নেওয়ার অর্থ আপনারা প্রত্যেকে, শাসক হন অথবা বিরোধী হন, আপনারা স্বীকার করে নিচ্ছেন
যে ভোটের রেজাল্টটাকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন বলেই আপনারা এমপি হয়েছেন। অতএব তখন যদি স্বীকার করে নেন, ওথ নিয়ে নেন এবং তারপরে একের পর এক অধিবেশন চালিয়ে যান, একের পর এক বিল পাস করে যান, এখন হঠাৎ করে পাল্টি খেয়ে এসে বললেন এইটা মানি না ওইটা মানি না, এটা নাগরিকদের সাথে দ্বিচারিতা হচ্ছে বলে আমি মনে করছি। বেশ, এই দ্বিচারিতা কেন রাজুদা? একদম 30 সেকেন্ডে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি নাই মানতেন, অরিত্র বললো, তাহলে তখনই আপনারা আসতেনই না শপথে, বলতেন এটা মানি না, ভুয়ো ভোট হয়েছে। একদম শুরু থেকে আপনারা বিভিন্ন জায়গায় বলেছেন, এমনকি ব্যালট বক্স নিয়ে বলেছেন, এই নিয়ে বলেছেন, ওই নিয়ে বলেছেন, প্রত্যেকটার উত্তর পেয়েছেন, কোনো প্রমাণ দিতে পারেননি। 30 সেকেন্ড একদম প্লিজ। দেখুন, এখানে আপনি একটা কথা বললেন যে তৃণমূলের সর্বনাশ, আমার মনে হচ্ছে হ্যাঁ রাজনৈতিকভাবে তৃণমূলের সর্বনাশ। 2026-এ এবার বাংলা এবং বাঙালি বিরোধী, বাংলা বাঙালির শত্রু বিজেপির সর্বনাশ। কারণ যে কোটা সিট তারা পেয়েছিল, বিরোধী শূন্য বিরোধী আসন হওয়ার জন্য যে কোটা সিট লাগে, বাংলা বাঙালি সেই কোটা আসনও তাদেরকে আর দেবে না। আর বারবার যখন বলছেন যেখানে বিজেপি জিতছে সেই জায়গাগুলো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আর বিজেপি যে জায়গায় জেতেনি সেখানে অসাংবিধানিকভাবে ভোট হয়েছে। না এগুলো তো বাংলাতে শুরু হবে, কদিন পরে শুরু হবে, দেখুন না কদিন পরে শুরু হবে। কে বলেছে যেখানে বিজেপি জিতেছে সেখানে শান্তিপূর্ণ, বাকি শান্তিপূর্ণ বলবে? কে বলেছে ভোট করতে দেয়নি, এখানে এই করেছে, এখানে ওই করেছে? না, কে বলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মানে না এমন কেউ আছে? কেউ নেই। মুখ্যমন্ত্রী যখন হয়েছেন, ভোটে জিতে তাকে মুখ্যমন্ত্রী প্রত্যেকে মানবেন, কিন্তু এরকম উল্টোটা আপনারা করছেন। আপনারা ভোট মানতে চাইছেন না। আপনারা যেখানে জেতেন সেখানে আপনারা বলেন না যে ব্যালটে প্রবলেম হয়েছে, আপনারা যেখানে হারেন সেখানে বলেন ভোটে রিগিং হয়েছে। এটা লজ্জার বিষয়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আছে, বলেন আপনারা 100 বার বলেন, আমি বাইট শোনাতে পারি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, ব্রেকিং নিউজ নেব, দ্রুত আবার আসি, দ্রুত নেব ব্রেকিং নিউজ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, নির্বাচন কমিশনারের একদম চাঁচাছোলা বক্তব্য, প্রমাণ ছাড়া কোনো মিথ্যে বললে হলফনামা দিতে হবে। বলুন, আপনি অভিযোগ দিন, তার সঙ্গে হলফনামা দিন। পুরো দেশের কাছে ক্ষমা চাইতে হবে যদি প্রমাণ না করতে পারেন। ফিরবো আলোচনায়। অত্যন্ত বড় বক্তব্য, অত্যন্ত বড় একটা স্টেটমেন্ট। আমি যাবো একদম পঙ্কজ বাবুর কাছে। পঙ্কজ বাবু, বড় স্টেটমেন্ট, প্রমাণ না করতে পারলে ক্ষমা চান। 30 সেকেন্ড। না, আমি একটাই বলছি, মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে হারেন তখন ভোট লুট, আর যখন ভবানীপুরে জেতেন তখন হরিণ লুট। এটাই তো বিষয়। আমরা বুঝতে পারি না যে আসলে বুঝতে হবে যে টোটাল বিজেপির সঙ্গে তৃণমূলের বা শাসক দলের পশ্চিমবঙ্গের ভোটের পার্থক্য হচ্ছে 42 লক্ষ। এই 42 লক্ষ ভোটের মধ্যে অনেকেই ভুয়ো ভোটার, মৃত ভোটার। এই সংখ্যাটা যত কমে আসবে, নির্বাচনে 26-এ নির্বাচন অত্যন্ত মুখোমুখি হবে, এবং সেটাই তৃণমূল ভয় পাচ্ছে। বেশ, 30 সেকেন্ড নিলাম। দেখুন, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিবেশ, একদিকে দুর্নীতি, একদিকে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে এই সরকার যেভাবে ভেঙে পড়েছে, কার্যত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তার দিকে তাকিয়ে একটা জিনিস পরিষ্কার, সামনে 2026 তৃণমূল ফিনিশ। নবান্ন থেকে তৃণমূলের বিদায় কেউ আটকাতে পারবে না, প্রথমত। আর দ্বিতীয়ত, আপনারা যে বলছেন নির্বাচন পরবর্তীকালে যদি নির্বাচন পদ্ধতি সম্বন্ধে কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে কোর্টে যাওয়া হয় সাধারণত ইলেকশন পিটিশন করে। এবং এই ইলেকশন পিটিশনের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি যে একটা ইলেকশন হওয়ার পর আমি ইলেকশন পিটিশন করছি, পরের আরো একটা দুটো ইলেকশন হয়ে যায়, তারপরেও কিন্তু কোর্টের রায়। বাবু, একদম 30 সেকেন্ড, একদম সময় কম। দেখুন, ভোটার ফ্রড বলে যে রাহুল গান্ধী অভিযোগ করছেন, আমার প্রশ্ন এটাই যে সংবিধান স্বীকৃত একটি সংস্থার বিরুদ্ধে এরকম অভিযোগ যারা করতে পারে, তারা ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোথা থেকে দেখে? এবং আরেকটি ঘটনা হচ্ছে যে এই যে বারবার এসআইআর নিয়ে এদের এত আপত্তি, তাহলে প্রশ্ন যে যখন নির্বাচনে নন্দীগ্রাম একটু আগে যে প্রসঙ্গ এলো, তখন কেন তিনি বললেন না যে এই নির্বাচনে যদি এটা হয়ে থাকে তাহলে আমিও আমার দায়িত্বে প্রধানমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেব না, আমিও দায়িত্ব থেকে সরে দাঁড়াবো? এসআইআর তো বিধিবদ্ধ প্রক্রিয়া। কেন এই প্রশ্নটা করলেন? আমার সময় একদম শেষ। আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা কি বললেন দ্রুত একবার দেখব। প্রশ্ন করা হয়েছিল সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায়, মমতা রাহুলদের স্পষ্ট বার্তা তো ইলেকশন কমিশন দিয়ে দিল। প্রশ্ন করা হলো, কমিশনের কাছে ধরা পড়ে জারি জুরি খেলা শেষ ইন্ডিজোটের, কারণ স্পষ্ট ভাষায় কমিশন বলে দিল যদি প্রমাণ থাকে বলো, নাহলে ক্ষমা চাও। কি বলছেন? ফেসবুকে 82% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 18% মানুষ। এক্স হ্যান্ডেলে দেখবো, এক্স হ্যান্ডেলে প্রায় 11,000 ভোট পড়েছে। 100% মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ জারি জুরি শেষ, এবং না বলেছেন 0%। ইউটিউবে পড়েছে প্রায় 18,000 ভোট, হ্যাঁ বলেছেন 96%, না বলেছেন 4%। আজকে ইলেকশন কমিশন স্পষ্ট করলো, জানিয়ে দিল কারুর কোনো সমস্যা থাকলে এই হচ্ছে প্রসেস, সমস্যা থাকলে কোর্টে যান,
সমস্যা থাকলে হলফনামা দিন, না হলে ক্ষমা চান। মিথ্যে কথা বলবেন না, দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। ইলেকশন কমিশন দেশের মানুষের পাশে কঠোরভাবে পাহাড়ের মতো রয়েছে, স্পষ্ট করলেন ইলেকশন কমিশনার। ব্রেকিং নিউজ নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সরাসরি শুনবো কি বলছেন শুভেন্দু অধিকারী। बुद्धिस्ट है, पारसी है, जैन है, छोटा चेला ममता बनर्जी का एक चोर काउंसिलर जो यहाँ 79-80 में राज करता है, कोर्ट में इलीगल काम करता है, पुलिस के साथ एक सेक्शन पुलिस सब पुलिस खराब नहीं है, 90% पुलिस ये लोग बदलाव चाहता है, इसको डीए नहीं मिलता है, इसको काम करने का मर्यादा नहीं मिलता है। कुछ आईपीएस और कुछ थानादार जो रुपया उठाता है और बॉबिया और भतीजा का पास भेजता है, ये लोग इस पूरा एरिया में सिंडिकेट राज, तोलाबाजी, माफिया राज, गुंडागर्दी, बेरोजगार नौजवान के ऊपर अत्याचार, बेटी बहन के ऊपर अत्याचार, खास करके हिंदू समुदाय के ऊपर अत्याचार। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH